স্মৃতি 1971। ক্ষণজন্ম মানুষের কথা বলতে গেলে বুকের ভেতরটা হু হু করে ওঠে অজানা আশঙ্কায়। কত কিছু দেবার ছিল দেশকে, জাতিকে, কিন্তু সময় বড় নির্মম। সময়ের ঘড়ি ছুটে চলে, সময় দেয় না। বড় অসময়ে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে হায়নাদের হিংস্র থাবায়। যার কথা বলতে যে জীব আড়ষ্ট হয়ে আসছে তিনি মোহাম্মদ নূর হোসেন। 1971 সালে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ছিলেন। তাঁর কথাই অকপট হৃদয় থেকে বলেছেন তাঁর স্নেহের ছোট ভাই ফজল হোসেন, আমার ভাই। দাদার স্মৃতিচারণ করতে বসে বুঝতে পারছি মানুষ স্বজন হারায়, কিন্তু আমাদের এই হারানোর অনুভূতি আপনজন ছাড়া অন্যের প্রাণে কতটুকু আবেদন সৃষ্টি করতে পারে এ শুধু বর্ণনাই বলা চলে। আর এই বর্ণনা যদি পাঠক মনে সামান্যতম আবেদনও সৃষ্টি করে, তাতে আমার ভাই হারানোর ব্যথা কিছুটা লাঘব হবে বলে মনে করি। আমার বড় ভাই শহীদ মোহাম্মদ নূর হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রাক্কালে অসহযোগ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে বাঙালি অফিসার এবং কর্মচারীদের একত্র করে বিভিন্ন গোপন বৈঠক, সভা ইত্যাদিতে নেতৃত্বদান বন্দরে অবাঙালি অফিসারদের মনে জাগিয়েছিল ভয়, প্রাণে জ্বালিয়েছিল প্রতিহিংসার আগুন। যে আগুনের লেলিহান শিখা আমাদের পরিবারের সবাইকে আজও দগ্ধ করে চলেছে। দাদা সপরিবারে থাকতেন বন্দর অফিসার্স কলোনির 30 নম্বর বাংলোয়। 71-এর মার্চে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তারা ছিলেন একরকম বন্দী, কারণ এলাকাটি ছিল পাক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে এবং সে মুহূর্তে সেখান থেকে সরে আসাও তার পক্ষে সম্ভব হয়নি। তাই ধীরে ধীরে তিনি ব্যবস্থা নিলেন শহরের দিকে বাসা বদলের। মে মাসের মাঝামাঝি বাসা বদলের ব্যবস্থা হয়ে গেলে সাময়িকভাবে সপরিবারে উঠলেন আমাদের নিজস্ব বাসায়, হোসেন মঞ্জিল, রেয়াজউদ্দিন রোডে। উদ্দেশ্য ছিল সুযোগ বুঝে সরাসরি মুক্তিযুদ্ধে যোগদান, এবং এজন্যে বাসায় এসে আমার হাতে গচ্ছিত রেখেছিলেন বন্দর সম্পর্কিত বেশ কিছু মূল্যবান বইপত্র ও নকশা, যেগুলো মুক্তিযোদ্ধাদের বন্দর অপারেশনে অত্যন্ত প্রয়োজন। এসব বইপত্র ও নকশা পরবর্তী সময়ে আমি জনৈক মুক্তিযোদ্ধার হাতে তুলে দিয়েছিলাম। কয়েকদিন তিনি বাসা থেকে অফিস করছিলেন, আর সেদিনও যথারীতি রওনা দিয়েছিলেন অফিসের উদ্দেশ্যে। সে দিনটি ছিল শনিবার, 22 মে 1971। সেদিনের কোনো একটি ক্ষণ আমার ভাইকে বিচ্ছিন্ন করল আমার কাছ থেকে, বাবা মার কাছ থেকে, তার স্ত্রী, 3 ছেলে ও একমাত্র মেয়ের কাছ থেকে। আমাদের পুরো পরিবারকে পঙ্গু করে দিয়ে গেল সেই ক্ষণটি। আর সেই সাথে সমাজ, আমাদের এলাকা তথা দেশ হারালো একজন বুদ্ধিজীবীকে। দাদার সাথে আমার শেষ দেখা 21 মে রাত 10টার দিকে, যখন তিনি বাসার পেছন দিকে খালি জায়গাটুকুতে পায়াচারি করছিলেন। ওই দিনই বন্দরের প্রধান প্রকৌশলী শামসুজ্জামানকে অফিস থেকে পাক সেনারা সুকৌশলে সরিয়ে ফেলেছিল, যিনি আর ফিরে আসেননি। আমি সে ব্যাপারেই দাদার কাছে জানতে গিয়েছিলাম। আমাকে দেখেই তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখ তো, আজ আকাশে এত মেঘ কেন? আমি বললাম, হয়তো বৃষ্টি হবে। অথচ তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি পরদিন সকালে নিষ্ঠুর পাক সেনারা মেঘ হয়ে আমার ভাইকে আড়াল করে দেবে। পরদিন ভোরে আমি চলে গেলাম বেতারে ডিউটি করতে। 8টার পর বাসায় টেলিফোন করে জানলাম দাদাও নির্ধারিত সময়ে বাবা, মা, ভাবি ও ছেলে মেয়েদের কাছ থেকে প্রতিদিনের মতো বিদায় নিয়ে জামান সাহেবের বাসা হয়ে অফিসে রওনা দিয়েছিলেন, তার নিজস্ব গাড়ি ও ড্রাইভার সহ।
কিন্তু প্রায় 9:30 পর্যন্ত বারবার ফোন করেও তাকে অফিসে পাওয়া গেল না। পিএ মাহবুব সাহেব জানালেন হয়তোবা তিনি সাইটে গেছেন বলে আসতে দেরি হচ্ছে। আমি আবারও বাসায় ফোন করলাম জামান সাহেবের খবর জানার জন্য। ধরলেন ভাবি, কান্নায় ভেঙে পড়লেন, বললেন তোমার দাদারও তো খবর পাওয়া যাচ্ছে না। বিচলিত হলাম আমি। তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় ফিরলাম। এদিক ওদিক খোঁজ নিতে গিয়ে দেখলাম দাদার গাড়িটি বাটালি রোডে তৎকালীন আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পড়ে আছে, দরজা বন্ধ অবস্থায়। গাড়ি কে বা কারা রেখে গেছে কেউ বলতে পারল না সঠিকভাবে। প্রায় দুপুর 12টার দিকে পাড়ার ইউসুফ ভাই আমাদের বাসায় এসে জানালেন সকাল 8টার দিকে দাদার গাড়িকে দাদা এবং ড্রাইভার ও 2 জন পাক সেনাসহ দেওয়ানহাট থেকে উত্তর দিকে আসতে দেখেছেন। কথা শুনেই আমাদের ধারণা হয়ে গেল যে নিশ্চয়ই দাদাকে পাক সেনারা ধরে নিয়ে গেছে। শুরু হলো দাদাকে ফিরিয়ে আনার বিভিন্ন নিষ্ফল প্রচেষ্টা। কোথায় নিয়ে গেছে জানি না, তবু সবাই যেদিকে পারলাম ছুটলাম, কিন্তু কোনো খবর পেলাম না। পেলাম শুধু আশ্বাস। গেলাম সার্কিট হাউসে ভাবিকে নিয়ে, গেলাম মেজভাইকে নিয়ে ক্যান্টনমেন্টে। এভাবে দিনের পর দিন শুধু খোঁজাই হলো সার। দাদা ফিরে আসার আশায় দিন গুনতে গুনতে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার মা জান্নাতবাসী হলেন 75-এর জুনে। 75-এর ডিসেম্বরেই আমার বাবা আলহাজ মোহাম্মদ জাকের হোসেন আক্রান্ত হলেন স্ট্রোকে। ধুকে ধুকে তিনিও বিদায় নিলেন 1984 সালের ফেব্রুয়ারিতে। আমার মা বাবাকে দাফন করতে পেরেছি নিজের হাতে। তাদের শেষ চিহ্ন কবর রয়েছে। অথচ দাদার তো আমাদের মাঝ থেকে এভাবে হারিয়ে যাবার কথা ছিল না। তাহলে আমাদের সান্ত্বনা দেবে কে? দাদার ছোট ছেলে শাকিল, যার বয়স সেদিন ছিল মাত্র 3.5 বছর। সে এখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষ অর্থনীতি সম্মানের ছাত্র। তাকে কে বুঝিয়ে দেবে বাবা কি ধন? দাদার বড় ছেলে আবিদ হোসেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে এখন আমেরিকায়। মেজো ছেলে জাহিদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টার্নি ডাক্তার হিসেবে কাজ করছে, এবং একমাত্র মেয়ে উইলি বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিল। ভাবি তার জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছিয়েছেন। তাদের বুঝতে দেননি বাবার অভাব। তবুও পরীক্ষার সাফল্যের পর এদের মনেও কি ইচ্ছা জাগেনি, জাগবে না মায়ের সাথে বাবাকেও শোনাবে সাফল্যের সংবাদটুকু? তখন কে যোগাবে তাদের মনে এই দুর্লভ আনন্দ? না, কেউ পারবে না। তবুও এসব ব্যথা ভরা স্মৃতি স্মরণ করে যদি পরিচিত জনেরা এগিয়ে আসতো, একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেশের মানুষ এগিয়ে নিত দেশকে উন্নতির দিকে, তাতেও হয়তোবা মনে হতো এ স্মৃতিচারণ সার্থক, এই জীবনদানের মূল্য অপরিসীম। বরং হচ্ছে উল্টো। যারা একদিন দাদার চারদিকে মৌমাছির মতো ঘুরে বেড়াতো মধুর লোভে, তারা যেন আজ দাদার পরিবার এবং সন্তানদের চেনেও না। তার মধ্যেও 2-1 সৎ মানুষ যে নেই তা নয়। এই মুহূর্তে তাই দাদার বন্ধু জনাব AZS মুসলিমের কথা না বলে পারছি না, যিনি আবিদের আমেরিকা যাওয়ার ব্যাপারে বিশেষভাবে এগিয়ে এসেছিলেন। হ্যাঁ, মুসলিম ভাই দাদার ছোটবেলার বন্ধু। দাদাও পড়তেন চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে। তার জন্ম চট্টগ্রামে 1936 সালের 23 এপ্রিল। 1951 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন অঙ্ক আবশ্যিক এবং অতিরিক্ত উভয় বিষয় লেটার সহ, এবং সেই সাথে বৃত্তি। 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে দ্বাদশ স্থান অধিকার করে প্রথম বিভাগে ISC পাশ করেন রসায়ন ও অঙ্ক বিষয়ে লেটার এবং বৃত্তি সহ। পরে 1957 সালে ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে BSc সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে 3য় স্থান অধিকার করেন। পাশ করার সাথে সাথেই চাকরি নেন কর্ণফুলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে। 1958 সালের 6 জুন
বাবা মার পছন্দে বিয়ে করেন প্রখ্যাত সাহিত্যিক আব্দুল করিম সাহিত্য বিশারদের নাতনি এবং পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামের জনাব আবুল খায়েরের একমাত্র মেয়ে খুরশিদ জাহান বেগমকে। 1959 সালে যোগ দিলেন তৎকালীন চট্টগ্রাম পোর্ট কমিশনার্সে সহকারী প্রকৌশলী হিসেবে। তার কর্মদক্ষতার কারণে 1960 সালেই নির্বাহী প্রকৌশলী হিসেবে তার পদোন্নতি হয়। 1964 সালে ডেলফোর্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হল্যান্ড থেকে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। হল্যান্ডে পড়াশোনা করার সময় তার বুদ্ধিমত্তা দেখে একজন মন্তব্য করেছিলেন, আপনি প্রকৌশলী না হয়ে আইনজীবী হলেই বোধহয় ভালো হতো। সে কথা তার মনে এতই রেখাপাত করেছিল যে দেশে ফিরে এসে কখন যে তিনি আইন বিষয়ে পড়তে শুরু করেছিলেন তা আমরাই জানতাম না। জানলাম পত্রিকায় যেদিন ফলাফল বেরুল। 1966 সালে এইভাবে ইঞ্জিনিয়ার আইনজীবী হলেন। এলএলবিতেও তিনি দ্বিতীয় শ্রেণীতে পাশ করলেন। 1968 সালে জাতিসংঘ ফেলোশিপের অধীন যুক্তরাজ্য ও উপমহাদেশের অন্যান্য এলাকা সফর করেন। 1969 সালে দেশে ফিরে এসে মাত্র 1.5 বছরের মধ্যেই হারিয়ে গেলেন আমাদের পরিবারকে শোক সাগরে ভাসিয়ে। সেই সাথে দেশ হারালো তার মতো একজন বিচক্ষণ প্রকৌশলী, সমাজসেবী এবং বুদ্ধিজীবীকে। তিনি শুধু প্রকৌশলী, আইনজীবী ছিলেন না, ছিলেন বেতারের কথক, খেলাধুলার ভাষ্যকার। ছাত্রজীবন থেকে চাকুরি জীবনের বিভিন্ন সময়ে তিনি অনেক নাটকে অভিনয় করেছেন। নিজেই উদ্যোগ নিয়ে আয়োজন করেছেন অনেক অনুষ্ঠানের। মনে পড়ছে 1953 সালে চট্টগ্রাম কলেজে তার উদ্যোগে আয়োজিত হয়েছিল বিজ্ঞান মেলা এবং তাতে আমার বাবা গিয়েছিলেন বিশেষ অতিথি হয়ে, সাথে আমিও ছিলাম। তারই অনুপ্রেরণায় আজ আমি বেতারের ঘোষক। বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তা আমি দাদার কাছ থেকেই শিখেছিলাম।